পশ্চিমবঙ্গ সহ ভারতের ২১টি রাজ্যে এই মুহূর্তে বিজেপির সরকার রয়েছে। আমাদের দেশের অধিকাংশ রাজ্যে গেরুয়া পতাকা উড়ছে আমাদের দেশের মানুষেরাই। আর জানেন কি, এতে গায়ে জ্বালা ধরেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের। আপনাদের আগেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমোদনে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার কথা শুনেই একেবারে উত্তেজনা শুরু হয়ে গেছে ওই ওপার বাংলায়। এই আবহে কি তবে গভীর চক্রান্তের ছক তৈরি করছে ঢাকার অভ্যন্তরে? কারণ জানা যাচ্ছে যে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাহায্য চেয়েছে বাংলাদেশ। আর আপনারা জানেন যে এই চীন আবার পাকিস্তানের ঘনিষ্ঠ। তবে কি নতুন করে ফের একবার পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তুলছে তারেক রহমানের সরকার? কারণ বাংলাদেশের যে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ হওয়ার কথা ছিল ভারতের মসৌরিতে, হঠাৎ সেই সিদ্ধান্তের বদল করে কেন পাকিস্তানের লাহোরকে বেছে নিল বাংলাদেশ? কেনই বা ঢাকায় যাচ্ছেন পাক বায়ুসেনা কর্তা? আর কেনই বা ভারতের ফরাক্কা বাঁধ নিয়ে দিল্লির বিরুদ্ধে একেবারে তোপ দাগছেন বাংলাদেশের মন্ত্রী ফখরুল? কোন দিকে গড়াচ্ছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক? কারণ ইতিমধ্যেই আবার শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তিটাকেই করতে চলেছে। তবে কি ওই শেখ হাসিনার আশঙ্কায় সত্যি হতে চলেছে? এই চুক্তি হলে কি উদ্বেগ বাড়বে ভারতের, নাকি উল্টে বিপাকে পড়বে বাংলাদেশ নিজেই? শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই নাকি তার প্রথম বিদেশ সফরে যেতে পারেন। ভারত, চীন নাকি আমেরিকা, কোন দিকে ঝুঁকবে বদলের এই বাংলাদেশ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমোদনে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। ৪৫ দিনের মধ্যেই এই কাঁটাতার লাগানোর কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই তৎপর হয়ে উঠেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে এই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ এবং সিপিডব্লিউডির আধিকারিকরা। সীমান্তবর্তী কাঁটাতারহীন এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া। আপনাদের জানিয়ে রাখি যে মালদা জেলাতেই ১৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। আর মালদার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজ বাজার, মালদা, হবিবপুর এবং বামনগোলা এই ৬টি থানা এলাকায় রয়েছে বিস্তীর্ণ কাঁটাতারহীন ভারত বাংলাদেশ সীমান্ত। প্রায় ৩৭ কিলোমিটার এলাকায় রয়েছে অরক্ষিত জল সীমান্ত। সেখানে ইতিমধ্যেই কাঁটাতার লাগানোর জন্য শুরু হয়ে গেছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া। ভূমি রাজস্ব আধিকারিকদের উপস্থিতিতে চলছে এই কাজ। জমিদাতা গ্রামবাসীরা আবার জানিয়েছেন জমির যা দাম তারা পাবেন তো পাবেন, এর পাশাপাশি যে জমি কাঁটাতারের ভেতরে থাকবে তাতে চাষ করে অনেক বেশি লাভ হবে। কারণ তাদের অভিযোগ দিনের পর দিন ওই বাংলাদেশিরা ধান কেটে নিয়ে চলে যায়, জমিতে জল দেওয়ার পাম্প সেট চুরি করে নিয়ে চলে যায়। ঘটে অনুপ্রবেশ, গরু পাচারের মতন ঘটনা। কাঁটাতারহীন এলাকায় প্রতিটি রাত তাদের আতঙ্কে কাটাতে হয়। হবিবপুর ব্লক ভূমি রাজস্ব আধিকারিক জানিয়েছেন জমির যা দাম তার থেকে বেশি দাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিকভাবেই এই সমস্ত এলাকায় কাঁটাতার হওয়ায় খুশি এখন গ্রামবাসীরা। ফলে উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত বসবাসকারী সাধারণ মানুষ এবং ভারতীয় কৃষকদের মধ্যে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দেখা গেছে। কিন্তু আগেই যে বলছিলাম, এই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে এখন তোলপাড় শুরু হয়ে গেছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। কারণ সেখানকার মৌলবাদী রাজনৈতিক শক্তিগুলো, বিশেষ করে জামাতে ইসলামীর সীমান্ত রাজনীতি এতে প্রবলভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আবহে আবার জানা যাচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাহায্য চেয়েছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাহায্য কেন চাইছে বাংলাদেশ? চীনের কি এখতিয়ার আছে এই বিষয়ে কথা বলার? এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গত ৫ থেকে ৭ই মে পর্যন্ত ৩ দিনের একটি সরকারি সফরে চীনে গিয়েছিলেন। আর ৬ই মে দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর জারি করা একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ এই প্রথম ওই চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরাসরি আর্থিক এবং কারিগরি সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা মানে ওই কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বাস্তবায়নে চীনের সাহায্য চাইছে। মূলত ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত জলবন্টন সমস্যার বিকল্প সমাধানের জন্য চীনের এই সাহায্য চাইছে বাংলাদেশ। কারণ 2011 সালে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণেই ভারত বাংলাদেশের মধ্যেকার এই তিস্তা চুক্তি কিন্তু আটকে যায়। গত 15 বছরেও বেশি সময় ধরে অপেক্ষা করার পরেও বাংলাদেশ এই তিস্তার জল পায়নি। ফলে বিকল্প হিসেবে বাংলাদেশ তার নিজের ভূখণ্ডের ভেতরেই জল ধরে রাখার পরিকল্পনা গড়ার সিদ্ধান্ত নেয়। এদিকে উত্তরবঙ্গেও রয়েছে জলসংকট। সে কারণে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের দাবি শুষ্ক মরশুমে যখন ওই তিস্তার জল মারাত্মক কমে যায় তখন তিস্তার জল ওই বাংলাদেশকে দিয়ে দিলে উত্তরবঙ্গের 6টি জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিংয়ের শিলিগুড়ি, কোচবিহারের চাষ আবাদ এবং পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। সব মিলিয়ে সমস্যার সমাধান কিন্তু হয়নি। এই অবস্থায় চীন বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও দিয়েছে। এর মধ্যে $1 বিলিয়ন ব্যয় করে তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের এক্সিম ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাপারে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকারের অনুরোধে ঋণের সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ 30 বছর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। আর চীনা রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার চায়নার তৈরি করা কারিগরি নকশা অনুযায়ী দ্রুত ড্রেজিং এবং স্থায়ী গাইড বাঁধ নির্মাণের কাজ শুরু করতে প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে এই তিস্তা প্রকল্পের কাজ চূড়ান্ত করতে চীনের একটি উচ্চ পর্যায়ের কারিগরি দল খুব শীঘ্রই নাকি ওই ঢাকা সফরে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই গোটা বিষয়টিতে কি আদৌ চীনের কোনো এখতিয়ার রয়েছে? দেখুন, স্পষ্ট করে বললে আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তা নদীটি সিকিম এবং পশ্চিমবঙ্গ হয়ে ওই বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ তার নিজস্ব ভৌগোলিক সীমানার ভেতরে এই প্রকল্পের কাজ করবে। যেহেতু এই প্রকল্প ভারতের সীমানার ভেতরে কোনো প্রভাব ফেলছে না বা ভারতের জলপ্রবাহে বাধাও দিচ্ছে না, তাই বাংলাদেশ কার কাছ থেকে ঋণ বা প্রযুক্তি নেবে সেটা সম্পূর্ণ ওই ঢাকার নিজস্ব সিদ্ধান্ত। চীনের এখানে স্বতঃপ্রণোদিত কোনো এখতিয়ার নেই। তবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে চীনের কাছ থেকে সাহায্য চেয়েছে এবং চীন তাতে সাড়া দিচ্ছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। কারণ চীনের টাকা দিয়ে প্রস্তাবিত এই তিস্তা মহাপরিকল্পনাটি ভারতের শিলিগুড়ি করিডোর মানে ওই চিকেন স্নেক থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত হবে বলেই জানা যাচ্ছে। আর তিব্বতে চীনের বিশাল সামরিক উপস্থিতি ইতিমধ্যেই রয়েছে। এখন যদি বাংলাদেশের উত্তর সীমান্তে চীনা ইঞ্জিনিয়ার, ড্রোন প্রযুক্তি স্থায়ীভাবে উপস্থিতি তৈরি হয়, তবে যুদ্ধের মতন পরিস্থিতিতে ভারতের উত্তর এবং পূর্ব উভয় দিক থেকেই কিন্তু চীনা নজরদারির মুখে পড়বে। তাই এখানে চীনের বিপুল উপস্থিতি ভারতকে কিন্তু ক্ষুব্ধ করে তুলতে পারে। আর এর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট বাণিজ্য এবং অন্যান্য অমীমাংসিত সীমান্ত সমস্যার সমাধান আরও জটিল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর দুটি পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের ভূরাজনৈতিক লড়াইয়ের মাঝে বাংলাদেশ একটি ব্যাটল গ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। তাছাড়া চীনা প্রকল্পগুলোর একটি সাধারণ প্রবণতা হলো মাঝপথে নানাবিধ কারণ দেখিয়ে প্রকল্পের খরচ এবং সময় আরও বাড়িয়ে দেওয়া। যদি $1 বিলিয়ন এই প্রকল্প শেষ হতে $2 বা $3 বিলিয়ন লেগে যায়, তবে বাংলাদেশের ওপর যে ঋণের বোঝা মারাত্মকভাবে চাপবে তা বলাই যায়, যা ওই বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিতে পারে, যেমন অনেকটা ওই শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছিল। এর পাশাপাশি আবার চীনের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের গভীর কৌশলগত বন্ধুত্ব রয়েছে।
ভারতের সীমান্তের এত কাছে সেই পাকিস্তানের বন্ধুর অবস্থানটাও কিন্তু ভারতের কাছে চিন্তার কারণ হতে পারে। কারণ বাংলাদেশ একদিকে যেমন চীনের সঙ্গে সখ্যতা গড়ে তুলছে, তেমন আবার পাকিস্তানের সঙ্গেও নতুন করে সম্পর্ক তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের যে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ হওয়ার কথা ছিল এই ভারতের মসৌরিতে, হঠাৎ সেই সিদ্ধান্তের বদল করে কেন পাকিস্তানের লাহোরকে বেছে নিল বাংলাদেশ? তারেক সরকারের আমলে কেনই বা ঢাকায় যাচ্ছে ওই পাক বায়ুসেনা কর্তারা? ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে কোন দিকে গড়াচ্ছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক? দেখুন, দীর্ঘ বহু বছর ধরে ভারতের মসৌরিতে প্রশিক্ষণ নিয়ে আসছে বাংলাদেশের সিভিল সার্ভিসের উচ্চ পদস্থ কর্তারা, কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এবার প্রথমবারের মতন বাংলাদেশ সিভিল সার্ভিসের উচ্চ পদস্থ কর্তারা প্রশিক্ষণের জন্য পাকিস্তানের লাহোরকে বেছে নিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের 12 জন উচ্চপদস্থ আমলা এই সফরে অংশ নিয়েছেন। এর মধ্যে একজন অতিরিক্ত সচিব এবং 11 জন যুগ্ম সচিব রয়েছেন। দেখুন, 2014 সাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে হওয়া চুক্তির আওতায় প্রায় 2500 বাংলাদেশি কর্মকর্তা ভারতের উত্তরাখণ্ডের ওই মসুরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রীর ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে প্রশিক্ষণ নিয়েছেন এর আগে। তবে 2024 সালের 30শে এপ্রিল স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটির মেয়াদ 1 বছর পর শেষ হয়ে যায়। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা এবং নতুন দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়। ফলে চুক্তি আর নতুন করে নবীকরণ করা হয়নি। এই আবহে লাহোরকে বেছে নিয়েছে বাংলাদেশ। আবার পাকিস্তানের বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি এই ঢাকা সফর সম্পন্ন করেছে। পাক এয়ার ভাইস মার্শাল অরঙ্গজেব আহমেদের নেতৃত্বে 5 সদস্যের পাক প্রতিনিধি দলটি 10ই মে থেকে 14ই মে পর্যন্ত ঢাকায় ছিল। আর জানা যাচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণের অংশ হিসেবে পাকিস্তানের কাছ থেকে মাল্টি রোল JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনার বিষয় নাকি আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এই সফরের অন্যতম বড় চমক হলো ওই পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে একটি JF-17 থান্ডার কমব্যাট ফ্লাইট সিমুলেটর উপহার দিয়েছে। দুই দেশের মধ্যে প্রথম প্রাতিষ্ঠানিক এয়ার স্টাফ টকস শুরু হয়েছে। এর আওতায় বাংলাদেশি ফাইটার পাইলটদের পাকিস্তানের মুসাফ এয়ারবেস এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে নিয়ে গিয়ে উন্নত বিমান চালনা, আকাশ যুদ্ধ কৌশল এবং সুপারসনিক ইন্টারসেপশনের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও পাক বিমান বাহিনীর বিশেষজ্ঞরা বাংলাদেশের বিভিন্ন বিমান ঘাঁটিতে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম এবং আধুনিক ড্রোন ব্যবস্থা স্থাপনে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে কাজ করছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে আবার সাম্প্রতিক সময়ে ফরাক্কা বাঁধ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বরাবরই অভিযোগ করে আসছে যে ফরাক্কা বাঁধের কারণে দেশটির নদীগুলোতে স্বাভাবিক জলের প্রবাহ বিঘ্নিত হচ্ছে। ফলে শুষ্ক মরশুমে যেমন জলের সংকট দেখা দেয়, তেমন আবার বর্ষায় অতিরিক্ত জল ছাড়ার কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আর সেই কারণে এবার ওই ফরাক্কা বাঁধ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে হচ্ছে বাংলাদেশের বিএনপির নেতাদের। ভাবুন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আবার উল্টো দিকে আমেরিকার সঙ্গে বাংলাদেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা চলছে। এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি হলে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান বাংলাদেশের বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করতে পারবে। বিশেষ করে চট্টগ্রাম এবং মাতারবাড়ি বন্দর গুরুত্বপূর্ণ হতে পারে। আর এই চুক্তির মাধ্যমে দুই দেশের গোয়েন্দা সহযোগিতাও আবার বাড়বে। এর ফলে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ায় ভারত এবং চীনের মধ্যে নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা কিন্তু তৈরি হতে পারে। তাহলে কি শেখ হাসিনার আশঙ্কায় সত্যি ছিল?
কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র ওই সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি গড়তে চায়, যদিও তখন ওয়াশিংটন তা পুরোপুরি অস্বীকার করেছিল। দেখুন, এটা ঠিক যে ওই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত ওই সেন্ট মার্টিনে কোনো স্থায়ী সামরিক ঘাঁটি বা সার্বভৌমত্ব দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দুটি চুক্তির মাধ্যমে ওয়াশিংটন যে সুবিধেগুলো পেতে যাচ্ছে তা মূলত কোনো স্থায়ী ঘাঁটি না বানিয়েও বাংলাদেশের পরিকাঠামো ব্যবহার করে একই সামরিক উদ্দেশ্য পূরণের পথ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কারণ পেন্টাগন এখন আর বিশ্বের কোথাও বিপুল অর্থ খরচ করে নতুন স্থায়ী সামরিক ঘাঁটি গড়ার চেয়ে লজিস্টিক অ্যাক্সেস নীতিতেই বেশি বিশ্বাসী। আর এর ফলেই ওই এসিএসএ চুক্তির মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানগুলো চট্টগ্রাম এবং মাতারবাড়ি বন্দরের মতন প্রস্তুত পরিকাঠামো ব্যবহার করতে পারে। আর সেন্ট মার্টিনে নতুন কোনো ঘাঁটি না বানিয়েও যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে তার পূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করার সুবিধাটাও পেয়ে যাবে। এদিকে ভারত আবার কোয়াড জোটের অংশীদার হিসেবে ভারত মহাসাগরে চীনা প্রভাব ঠেকাতে মার্কিন উদ্যোগকে সমর্থন করে। তবে মার্কিন যুদ্ধজাহাজ এবং গোয়েন্দা ব্যবস্থা ভারতের একেবারে দোরগোড়ায় স্থায়ীভাবে সক্রিয় হওয়াটা কিন্তু ওই নয়াদিল্লির জন্য একেবারেই স্বস্তিদায়ক নয়। এর ফলে দক্ষিণ এশিয়ায় ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা জটিল এবং ত্রিদেশীয় সামরিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আর এই সামগ্রিক ঘটনায় আরও একটি প্রশ্ন আসছে যে ভারতকে কি কোনোভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে ডিপ স্টেট? আর সেই কাজে অন্যতম সাহায্যকারী দেশ হচ্ছে এই বাংলাদেশ। কারণ দেখুন, ভারত মহাসাগরের চারপাশে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মায়ানমারের পর এবার বাংলাদেশের মাতারবাড়ি এবং চট্টগ্রাম বন্দরের মতন কৌশলগত অবস্থানে অর্থনৈতিক এবং পরিকাঠামোগত নিয়ন্ত্রণ বাড়িয়ে ভারতকে এক ধরনের ঘেরাও করার নীতি এমনিতেই কিন্তু ওই চীনের রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের সফর এবং যুদ্ধবিমান বিক্রির আলোচনা ভারতের নিরাপত্তা বলয়ের জন্য বেশ উদ্বেগের। কারণ সব মিলিয়ে যে চিত্রটা উঠে আসছে তা নিছক কিছু বিচ্ছিন্ন কূটনৈতিক ঘটনা নয়, বরং দক্ষিণ এশিয়ার এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। একদিকে চীন তার অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে চাইছে, অন্যদিকে পাকিস্তান সামরিক সহযোগিতার দরজা খুলে দিচ্ছে, আর যুক্তরাষ্ট্র তার কৌশলগত উপস্থিতি বাড়াতে চাইছে লজিস্টিক অ্যাক্সেসের পথে। এই ত্রিমুখী চাপের মাঝে বাংলাদেশ নিজেকে একটি স্ট্র্যাটেজিক ব্যালেন্সার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বহুমুখী কূটনীতি কতটা টেকসই হবে? দেখুন, ইতিহাস বলছে ছোট এবং মাঝারি শক্তিধর রাষ্ট্র যখন একাধিক পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে চায় তখন সামান্য ভুল পদক্ষেপই বড় কৌশলগত বিপর্যয় ডেকে নিয়ে আসে। বিশেষ করে যখন সেই ভারসাম্যের কেন্দ্রে রয়েছে সংবেদনশীল সীমান্ত, নদী জল বন্টন ইস্যু, সামরিক ঘাঁটি এবং আঞ্চলিক নিরাপত্তা, তখন এই ঝুঁকির মাত্রা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আর এখানেই ভারতের কৌশলগত গুরুত্ব নতুন করে সামনে আসে। কারণ ভৌগোলিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক এই তিনটি ক্ষেত্রেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য যে কোনো দেশের তুলনায় অনেক গভীর এবং বাস্তব ভিত্তিক। সীমান্ত বাণিজ্য বলুন, কিংবা বিদ্যুৎ সরবরাহ, কিংবা যোগাযোগ ব্যবস্থা, এমনকি খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও বাংলাদেশ আজ অনেকাংশেই কিন্তু এই ভারতের ওপর নির্ভরশীল। ফলে সম্পূর্ণভাবে ভারতকে পাশ কাটিয়ে অন্য কোনো শক্তির দিকে ঝুঁকে পড়া ওই ঢাকার পক্ষে কিন্তু একেবারেই বাস্তবভাবে সম্মত নয়। অন্যদিকে ভারতও চুপ করে কিন্তু বসে নেই, পরিস্থিতি গভীরভাবে কিন্তু পর্যবেক্ষণ করছে দিল্লি। সব শেষে বলাই যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার এই জটিল দাবার বোর্ডে প্রতিটি চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি অতিরিক্ত ভারসাম্য রক্ষার খেলায় ঝুঁকি নেয় তাহলে তা উল্টে তার দিকেই কিন্তু বিপদ হয়ে ফিরে আসতে পারে। ফলে তারেক রহমানের দেশ এখন কোন পথে হাঁটবে, দেশের মান রক্ষা করবে নাকি কুল রক্ষা করবে, এখন সেটাই দেখা। আজ এ পর্যন্তই। নমস্কার।